ক্লাস 9-এর ইতিহাসে তৃতীয় অধ্যায়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনা করব 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব। আমরা এই প্রশ্নের আলোচনাটা শুরু করছি। ফ্রান্সে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল। ফরাসি বিপ্লবে ফলে পুরাতন তন্ত্র অর্থাৎ রাজা, সামন্তপ্রভু এবং যাজক বা ক্যাথলিক চার্চ তাদের বিরুদ্ধে লড়াই করেছিল সাধারণ মানুষ ক্ষমতায় এসেছিল। তারপর বিপ্লবের হাত ধরে ক্ষমতায় এলেন নেপোলিয়ান সারা ইউরোপকে পদানত করলেন। সারা ইউরোপ নেপোলিয়ানের বিরুদ্ধে লড়াই শুরু করলো। আমরা দেখলাম যে জাতিসমূহের যুদ্ধ বা লিপজিগের যুদ্ধে নেপোলিয়ান প্রথমবার পরাজিত হলেন এবং চূড়ান্তভাবে পরাজিত হলেন ওয়াটারলুর যুদ্ধে। পরাজিত হয়ে নেপোলিয়ানের শাসনের অবসান ঘটল। ইউরোপে আবার পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা শুরু হলো। তার জন্য 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে ভিয়েনা অধিবেশন বসল। সেখানে তিনটি মূলত নীতি ছিল। একটা শক্তি সাম্য নীতি, একটা ক্ষতিপূরণ নীতি, আর আরেকটা নীতি হচ্ছে বৈধ অধিকার নীতি এবং বা ন্যায্য অধিকার নীতি। এই বৈধ অধিকার নীতি বা ন্যায্য অধিকার নীতির মূল কথাই ছিল যে নেপোলিয়ানের আগে বা ফরাসি বিপ্লবের আগে ইউরোপের যে রাজ্যে বা দেশে যে রাজবংশ রাজত্ব করত তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। সেই হিসাবেই ফ্রান্সে বুর্ব রাজতন্ত্রকে বা বুর্ব রাজবংশকে আবার ফিরিয়ে দেওয়া হলো। 1815 খ্রিস্টাব্দে এই ভিয়েনা কংগ্রেস দ্বারা ফ্রান্সের সিংহাসনে বসলেন বুর্ব বংশের রাজা অষ্টাদশ লুই। আমরা পড়েছিলাম ষোড়শ লুইয়ের সময় ফরাসি বিপ্লব হয়েছিল, মাঝখানে সপ্তদশ লুই চলে গেছেন, অষ্টাদশ লুইকে আবার ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে ফ্রান্সের সিংহাসনে বসানো হলো। ফ্রান্সের সিংহাসনে বসার পর তার মধ্যে একটা চাপ ছিল, নীতি নির্ধারণের চাপ। তিনি জানতেন ফ্রান্সের মানুষ নতুন ভাবধারা, বিপ্লবের আদর্শ সেগুলোকে পছন্দ করে, কারণ তারাই বিপ্লব এনেছিল। তাহলে তাকে বিপ্লবের ধারণাগুলোকে বা বিপ্লবের ভাবধারাগুলোকে সম্মান দিতে হবে, সেইগুলোকে কার্যকর করতে হবে, কারণ সাধারণ মানুষ তাই চায়। কিন্তু অষ্টাদশ লুই সিংহাসনে বসেছিলেন মেটার্নিক বা ভিয়েনা কংগ্রেসের দ্বারা। তারা কিন্তু আবার পুরাতন তন্ত্রকে চায়। তাহলে তাকে দেশের মানুষকেও খুশি রাখতে হবে, আবার যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন অষ্টাদশ লুইকে, সেই মেটার্নিককে বা তার সাঙ্গপাঙ্গদেরও খুশি রাখতে হবে। অর্থাৎ পুরাতন তন্ত্রের সঙ্গে আর বিপ্লবের ভাবধারার একটা সামঞ্জস্য বজায় রাখতে হবে। এই সামঞ্জস্য কিন্তু তিনি বজায় রেখেছিলেন। তিনি যেমন চার্চের কিছু অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, সামন্তদেরকে আবার কিছু পরিমাণে দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, তাদের নিরাপত্তা দিয়েছিলেন। আবার ফ্রান্সের এই যে নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, এগুলোও তিনি বজায় রেখেছিলেন। এইভাবে দুপক্ষের মধ্যে, পুরাতনতন্ত্র এবং বিপ্লবী ভাবধারা দুপক্ষের মধ্যে সামঞ্জস্য রেখে অষ্টাদশ লুই তার সময় সুন্দরভাবে শাসন করে গেছে। কিন্তু অষ্টাদশ লুইয়ের মৃত্যু হলো 1824 খ্রিস্টাব্দে। ক্ষমতায় এলেন তার ভাই দশম চার্লস। এই দশম চার্লস ছিলেন উগ্র রাজতন্ত্রের সমর্থক। অর্থাৎ তিনি মনে করেছিলেন যে ফরাসি বিপ্লবের ভাবধারা ঠিক নয়, আবার রাজতন্ত্র বা পুরাতনতন্ত্র, সেই ক্যাথলিক চার্চ, সেই সামন্তপ্রভু, সেই রাজা, সেইগুলোকে ফিরিয়ে আনতে হবে। এটা মনে প্রাণে চাইতেন অষ্টাদশ লুইয়ের ভাই দশম চার্লস। তিনি সেই মতোই কাজ করেছিলেন। তিনি প্রথমেই যত ক্যাথলিক চার্চের যাজকরা, দুর্নীতিগ্রস্ত যাজকরা দেশের থেকে চলে গিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে আনলেন, সামন্তদেরকে দেশে ফিরিয়ে আনলেন, যারা বিপ্লবের ভয়ে দেশ ছাড়া হয়েছিলেন তাদেরকে আবার তাদের সম্পত্তি ফিরিয়ে দিলেন। এইভাবে পুরাতন তন্ত্রটাকে তিনি আবার শক্তিশালী করার চেষ্টা করলেন। এই অবস্থায় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। আমরা তাহলে দেখলাম দশম চার্লস তিনি 1824-এ ক্ষমতা লাভ করলেন এবং ক্ষমতা লাভ করে তিনি রাজতন্ত্রকে আবার পুরাতনতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন। 1830 খ্রিস্টাব্দে তিনি একজন প্রধানমন্ত্রীকে নিযুক্ত করলেন, যার নাম হচ্ছে পলিগন্যাক বা পলিন্যাক। এই পলিগন্যাক বা পলিন্যাক ছিলেন প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী। আগের দিন আমি প্রতিক্রিয়াশীল ব্যাপারটা আলোচনা করেছিলাম। যিনি প্রাচীন বা পুরাতন শাসন ব্যবস্থা, পুরাতন রাজনৈতিক অবস্থাকে আঁকড়ে ধরে থাকতে চান, তাকে বলা হয় প্রতিক্রিয়াশীল। এই পলিগন্যাক ছিলেন প্রতিক্রিয়াশীল গোঁড়া রাজতন্ত্রের সমর্থক। তিনি ক্ষমতায় বসেই তিনি তার নীতি অনুযায়ী কাজ করলেন।
তিনি 1830-এর 26শে জুলাই অর্ডিন্যান্স বা বিশেষ আইনি ঘোষণা জারি করলেন। জারি করে তিনি 4টি কাজ করলেন। 1 নম্বর, তিনি আইনসভা ভেঙে দিলেন। 2 নম্বর, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করলেন। 3 নম্বর, ভোটাধিকার সংকুচিত করলেন। 4 নম্বর, নতুন নির্বাচনের দিন ঘোষণা করলেন। তাহলে তার কাজগুলো কি? প্রথমত, জনগণ ভোট দিয়ে যে আইনসভা গঠন করেছিল সেই আইনসভাটি তিনি ভেঙে দিলেন। এতে জনগণ ক্ষুব্ধ হলো, কারণ তাদের রাজনৈতিক অধিকার তিনি কেড়ে নিলেন। দ্বিতীয়ত, তিনি সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করলেন। সংবাদপত্র তারা দেশের সঠিক অবস্থাটা তুলে ধরত এবং সাধারণ মানুষের দাবি দাওয়াগুলো তুলে ধরত। সেই সংবাদপত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করলেন পলিগন্যাক। তৃতীয়ত, ভোটাধিকার সংকুচিত করলেন, অর্থাৎ আগে ফ্রান্সের সার্বজনীন ভোটাধিকার ছিল, সমস্ত মানুষ ভোট দিতে পারবে প্রাপ্তবয়স্ক হলেই। কিন্তু তিনি কি করলেন? একটা বিশেষ পরিমাণ সম্পত্তি যাদের আছে বা যারা বিশেষ পরিমাণ কর দেয় শুধু তাদের ভোটাধিকার দিলেন, বাকিদের ভোটাধিকার কেড়ে নিলেন, অর্থাৎ ভোটাধিকার সংকুচিত হলো। আর নতুন নির্বাচনের দিন ঘোষণা করলেন। এইভাবে সাধারণ মানুষের যে বিপ্লবী অধিকারগুলো ছিল সেই অধিকারগুলোকে একটা অর্ডিন্যান্স জারির মাধ্যমে কেড়ে নেওয়াতে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হলো। তখনই অ্যাডলফ থিয়ার বা অ্যাডলফ থিয়ার্স নামে একজন নেতার নেতৃত্বে জনগণ বিদ্রোহ করল। 30শে জুলাই এই বিদ্রোহ হয়েছিল। সাধারণ মানুষ সবাই দল বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করল। আর তখনই ফ্রান্সের রাজা 10ম চার্লস তিনি ভাবলেন তার অবস্থা বা সোরস লুইয়ের মতো হবে, জনগণ তাকেও মৃত্যুদণ্ড দেবে। তাই তিনি সিংহাসন ত্যাগ করে পালিয়ে গেলেন। তখন সাধারণ মানুষ অর্লিয়েন্স বংশের লুই ফিলিপকে সিংহাসনে বসালেন। 1830 খ্রিস্টাব্দের 30শে জুলাই এই ঘটনাটি হয়েছিল বলে একে আমরা জুলাই বিপ্লব বলি। এখন আগেই বলেছিলাম যে বিপ্লব মানে হলো সাধারণ বিদ্রোহ নয়, বিপ্লবের কিন্তু একটা আলাদা প্রাসঙ্গিকতা থাকে। বিপ্লব মানে বিরাট পরিবর্তন। তো এই জুলাইয়ের ঘটনাটা এটা অনেক দিন ধরে হয়নি, একদিনের মাত্র 30শে জুলাই এই পুরো ব্যাপারটা হয়ে গিয়েছিল। তাহলে এই ব্যাপারটাকে বা 26শে জুলাই যদি অর্ডিন্যান্স ঘোষণা থেকে ধরি 4 দিনের মধ্যেই সমস্ত ব্যাপারটা হয়ে গিয়েছিল। তো এটাকে আমরা বিপ্লব বলবো কেন? তাহলে এটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল? গুরুত্বপূর্ণ ছিল এই কারণেই, যদিও এক রাজবংশের বদলে আরেকটি রাজবংশ এসেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, তবুও কিন্তু এটা গুরুত্বপূর্ণ ছিল। কি না, অর্লিয়েন্স বংশের লুই ফিলিপকে সিংহাসনে বসানো হলো। অর্থাৎ বুর্বো বংশের শাসন চিরকালের মতো ফ্রান্স থেকে ঘুচে গেল। বুর্বো বংশ 200 বছর ধরে শাসন করেছিল। সেই বুর্বো বংশ একবার ফরাসি বিপ্লবের সময় উচ্ছেদ করা হয়েছিল, আবার ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে বুর্বো বংশকে ফিরিয়ে দেওয়া হয়েছিল সিংহাসনে। কিন্তু এই জুলাই বিপ্লবের পর থেকে আর কোনোদিন ফ্রান্সের সিংহাসনে বুর্বো বংশের প্রতিনিধিরা বসতে পারেননি। এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ঘটনা। দ্বিতীয় ঘটনা, এটা প্রমাণ করে দিল যে জনগণই হচ্ছে দেশের প্রধান শক্তি। যতই গোটা ইউরোপ ঠিক করে দিয়ে একটা রাজাকে নির্বাচিত করে দিই বা মনোনীত করে দিই, জনগণ না চাইলে তার কোনোদিন ক্ষমতায় বসে থাকার অধিকার নেই। জুলাই বিপ্লবের এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। তাহলে গুরুত্বগুলো কি আমরা যদি দেখি, গুরুত্ব দেখব। 1 নম্বর, বুর্বো বংশের শাসনের অবসান হলো। 2 নম্বর, প্রমাণ হলো জনগণই হলো দেশের প্রধান শক্তি। 3 নম্বর, এই বিপ্লবের ঢেউ জার্মানি, ইটালি, পোল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি দেশেও লাগলো। অর্থাৎ সেই দেশে অস্ট্রিয়ার নেতৃত্বে যে দমনমূলক শাসন চলছিল তার বিরুদ্ধে জনগণ বিক্ষোভে বা বিদ্রোহে ফেটে পড়ল অনেকগুলো জায়গায়, জার্মানিতে, ইটালিতে, পোল্যান্ডে, বেলজিয়ামে। কিন্তু যদিও অস্ট্রিয়া খুব কঠোরভাবে এই বিদ্রোহগুলো দমন করেছিল, তা সত্ত্বেও বলতে হবে বিদ্রোহের ঢেউটা কিন্তু সারা ইউরোপে ছড়িয়ে পড়েছিল। 4 নম্বর, ভিয়েনা কংগ্রেস, তারা মনে করেছিল গোটা ইউরোপকে তারাই নিয়ন্ত্রণ করবে, তারা যে নীতিটা ঠিক করে দেবে গোটা ইউরোপকে তাই মানতে হবে। এরা কিন্তু ভিয়েনা কংগ্রেসের থেকে বসিয়ে দেওয়া ন্যায্য অধিকার নীতির বলে যে বুর্বো রাজবংশ ক্ষমতায় বসেছিল, সেই বুর্বো রাজবংশকে এরা কিন্তু সরিয়ে দিয়ে প্রমাণ করে দিল যে সেই বুর্বো রাজবংশকে সরিয়ে দিয়ে তারা প্রমাণ করে দিল যে ভিয়েনা কংগ্রেসের নীতি চূড়ান্ত নয়। জনগণ চাইলে ভিয়েনা কংগ্রেসের নীতিকেও
সরিয়ে দিতে পারে এবং সেইভাবেই তারা ন্যায্য অধিকার নীতিকে পাল্টে দিয়ে তাদের ইচ্ছামতো শাসক অর্লিয়েন্স বংশের লুই ফিলিপকে সিংহাসনে বসালো। আর পুরাতন তন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ চিরতরে ব্যর্থ হয়। এই যে দশম চার্লস চেয়েছিলেন আবার রাজতন্ত্রকে, অভিজাতদের, ক্যাথলিক চার্চের যে ক্ষমতা সেগুলোকে ফিরিয়ে দিতে, সেটা পুরোপুরি ব্যর্থ হয়। আর কোনো দিন কিন্তু ফ্রান্সে এই পুরাতন তন্ত্র আনা হয়নি। এইভাবে জুলাই বিপ্লব ফ্রান্সের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা বলে পরিচিত। ফ্রান্সের এই জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে কোন বংশ ক্ষমতায় এলো? অর্লিয়েন্স বংশ ক্ষমতায় এলেন লুই ফিলিপ। জুলাই বিপ্লবের দ্বারা এই অর্লিয়েন্স বংশ ক্ষমতায় এসেছিল বলে এই রাজতন্ত্রটাকে জুলাই রাজতন্ত্র বলা হয়। কিন্তু দেখা গেল যতই জুলাই বিপ্লবের মাধ্যমে এই জুলাই রাজতন্ত্র ক্ষমতায় আসুক, এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ দিনের পর দিন বেড়ে যাচ্ছিল। তাই 1830 খ্রিস্টাব্দের মাত্র 18 বছর পরে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এই লুই ফিলিপের বিরুদ্ধে আবার একটা বিদ্রোহ হয়। এই বিদ্রোহের নাম হলো ফেব্রুয়ারি বিপ্লব। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে হয়েছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোদের জন্য। এই ফেব্রুয়ারি বিপ্লবে কি হয়েছিল আমরা ব্যাপারটা একটু দেখে নিই। ফেব্রুয়ারি বিপ্লবে যেটা হয়েছিল, লুই ফিলিপ তো সিংহাসনে বসলেন, কিন্তু তার জনপ্রিয়তার অত্যন্ত অভাব ছিল। জনগণ তাকে কিছুতেই পছন্দ করছিল না। কেন পছন্দ করছিল না? তার কারণ হলো যারা রাজতন্ত্রের সমর্থক তারা মনে করেছিল এর রাজা হবার অধিকার নেই। রাজা হবার অধিকার একমাত্র পূর্ব বংশের শাসকদের, তারাই হচ্ছে বৈধ শাসক। রাজতন্ত্রের সমর্থকরা তাই লুই ফিলিপকে মানতে চাননি। যারা ক্যাথলিক চার্চ তারা লুই ফিলিপকে মানতে চাননি, কারণ লুই ফিলিপ ক্যাথলিক চার্চের বিরুদ্ধে নানা রকম সংস্কার করার নীতি ঘোষণা করেছিলেন। তাই ক্যাথলিক চার্চের সমর্থন বা তাদের সমর্থকদের সমর্থন লুই ফিলিপের সঙ্গে ছিল না। যারা বোনাপার্টিস্ট, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে নেপোলিয়ান বোনাপার্টের সমর্থক যারা, তারা মনে করেছিল ফ্রান্সের সিংহাসনে বসতে পারে একমাত্র নেপোলিয়ানের বংশের কেউ। তারা কিন্তু লুই ফিলিপকে মানতে রাজি ছিল না। আবার যারা প্রজাতন্ত্রের সমর্থক তারা রাজতন্ত্র বা রাজা বলে কাউকে মানতই না। তারা চাইতো প্রজাদের দ্বারা নির্বাচিত শাসক সিংহাসনে বসুক। তাহলে কি দেখা গেল? যে তার জনপ্রিয়তার অত্যন্ত অভাব ছিল। রাজতন্ত্রের সমর্থকরা তাকে পছন্দ করতো না, ক্যাথলিক চার্চ তাকে পছন্দ করতো না, বোনাপার্টিস্টরা পছন্দ করতো না, প্রজাতান্ত্রিকরাও পছন্দ করতো না। ফলে সব দিক দিয়েই লুই ফিলিপের জনসমর্থন ছিল অত্যন্ত কম। আর কোনো রাজার পেছনে জনসমর্থন না থাকলে কিন্তু তার সিংহাসন টলমল করবেই। দ্বিতীয় কারণ হলো আর্থিক সংকট। ঠিক সেই অবস্থায় 1846-47 খ্রিস্টাব্দ নাগাদ ফ্রান্সে পরপর খরা এবং বন্যার ফলে চাষের প্রচুর ক্ষতি হয়। ফলে তীব্র খাদ্যাভাব দেখা দেয়। তার সঙ্গে শিল্পে দেখা দেয় নানা রকম সংকট। এই শিল্পে মন্দা আসা এবং কৃষিতে এত ক্ষতির ফলে সাধারণ মানুষের দারিদ্র্য, বেকারত্ব, তাদের অভাব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তাদের যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তাদের যে খিদের জ্বালা, তাকে কিন্তু এই লুই ফিলিপ দমন করতে বা বন্ধ করতে পারেননি। তিনি সাধারণ মানুষকে সুবিধাগুলো দিতে পারেননি বলে সাধারণ মানুষ তাকে অপদার্থ শাসক মনে করে তাকে সরিয়ে দিতে চেয়েছিল। তাহলে দ্বিতীয় কারণ দেখলাম আর্থিক সংকট। তৃতীয় কারণ হচ্ছে শ্রমিক অসন্তোষ। ঠিক সেই সময় ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডের মতো। শিল্প বিপ্লবের একটা খারাপ দিক হচ্ছে শিল্পের প্রচুর উন্নতি হলেও শিল্পের মালিক যারা, তারা শ্রমিকদের নানাভাবে শোষণ করত। অত্যন্ত কম মজুরিতে অত্যন্ত বেশি খাটিয়ে নিত, অস্বাস্থ্যকর পরিবেশে তাদের থাকতে হতো, তাদের কোনো রকম চাকরির এবং জীবনের নিরাপত্তা ছিল না। এই শোষণটাই ছিল শিল্প বিপ্লবের একটা খারাপ দিক। ফ্রান্সেও শ্রমিকদের ওপর এই অত্যাচার হয়েছিল, শ্রমিকরা কিন্তু তা মেনে নিতে একদমই রাজি ছিল না। তারা লুই ফিলিপের কাছে বারবার দাবি করেছিল তাদের এই শোষণ থেকে মুক্তি দিতে এবং সরকারকে নীতি নির্ধারণ করতে। কিন্তু লুই ফিলিপ এই শিল্প মালিকদের চটাতে চাননি, তাই শ্রমিকদের কোনো রকম সাহায্য তিনি করতে পারেননি। তাই শ্রমিকরাও তার উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল। এবার আমরা চলে যাব প্রত্যক্ষ কারণে।
অর্থাৎ সরাসরি কী কারণটা জন্য এই ফেব্রুয়ারি বিপ্লবটা হলো। লুই ফিলিপের আবার একজন প্রধানমন্ত্রী ছিল। আগে বলেছিলাম যে দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন পলিগন্যাক, লুই ফিলিপের একজন প্রতিক্রিয়াশীল অত্যাচারী প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে গিজো। এই গিজো তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী এবং সমস্ত নীতি নির্ধারণ গিজোই করতেন। তাই শ্রমিকরা, সাধারণ মানুষ, তাদের বেকারত্ব, তাদের শোষণ, তাদের বঞ্চনা, এইসবের জন্য প্রতিবাদ জানানোর জন্য বিশাল এক মিছিল করে 1848 খ্রিস্টাব্দের 23শে ফেব্রুয়ারি 1848 খ্রিস্টাব্দের 23শে ফেব্রুয়ারি সাধারণ মানুষ একটা বিশাল মিছিল করে এই প্রধানমন্ত্রী গিজোর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। গিজো তাদের কথা না শুনে রক্ষীদের নির্দেশ দেন এই মিছিলের ওপর গুলি চালাতে। রক্ষীরা গুলি চালালে 23 জন সাধারণ মানুষ নিহত হন এবং 30 জন আহত হন। এইভাবে সাধারণ মানুষ, নিরস্ত্র মানুষের ওপর তাদের দাবি দেওয়ার কথা না শুনে তাদের ওপর গুলি চালিয়ে দেওয়ার প্রতিবাদে সারা ফ্রান্সের মানুষ তারা সশস্ত্র বিদ্রোহের পথে চলে যায়। তারা রাজা এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করে এবং সশস্ত্র বিদ্রোহ শুরু করে। এই সশস্ত্র বিদ্রোহের মুখে পড়ে লুই ফিলিপ 23শে ফেব্রুয়ারি তারিখেই ইংল্যান্ডে পালিয়ে যান। ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যার নাম দ্বিতীয় প্রজাতন্ত্র। এইভাবে 1848 খ্রিস্টাব্দে 23শে ফেব্রুয়ারি ফ্রান্সে ফরাসি বিপ্লব, এই ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলো আরেকবার দেখে নিই। প্রথমটা, লুই ফিলিপের জনসমর্থনের অভাব, অর্থাৎ রাজতন্ত্রের সমর্থক, ক্যাথলিক, বোনাপার্টিস্ট, প্রজাতান্ত্রিক কেউ লুই ফিলিপকে সমর্থন করতো না। দ্বিতীয়, আর্থিক সংকট, খরা, বন্যায় ফসলহানি এবং শিল্পে মন্দা, যার জন্য প্রবল সংকট, সেইগুলো তিনি কিছু সমাধান করতে পারেননি। 3 নম্বর, শ্রমিক অসন্তোষ, শিল্প বিপ্লবের কারণে শ্রমিকদের ওপর যে শোষণ হচ্ছিল তার বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি। আর প্রত্যক্ষ কারণ, গিজো সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছিলেন। তাদের দাবি দেওয়া না শুনে গুলি চালানোর কারণে সাধারণ মানুষ সশস্ত্রভাবে বিদ্রোহ করতে শুরু করে। এতেই 1848 খ্রিস্টাব্দের 23শে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। এবার এই ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্বগুলো আমরা একবার দেখে নেব। গুরুত্ব: ফ্রান্সে আবার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে একবার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, আবার ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে আবার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যাকে দ্বিতীয় প্রজাতন্ত্র বলা হয়। আবার সবার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হয়। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে 750 জন সদস্য বিশিষ্ট আইনসভা গঠিত হয় এবং রাষ্ট্রপতি হন নেপোলিয়ান বোনাপার্টের বংশের লুই নেপোলিয়ান। তিনি ক্ষমতায় আসেন। এইভাবে ফ্রান্সে দেখা গেল ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হলো, আবার সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি হলেন লুই নেপোলিয়ান। তবে এই ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ফ্রান্সের থেকেও বেশি পড়েছিল ফ্রান্সের বাইরে, সমগ্র ইউরোপে। কীরকম প্রভাব পড়েছিল সেটা দেখা যাক। যে কারণে 1848কে বলা হয় বিপ্লবের বছর, আর ফ্রান্সকে ইউরোপের মধ্যে বিপ্লবের রানী বলা হয়। পরপর বিপ্লব হচ্ছে, ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, এই জন্য ফ্রান্সকে বলা হয় বিপ্লবের রানী। তার প্রভাব কী পড়েছিল না, এই ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে জার্মানির প্রাশিয়া, স্যাক্সনি, হ্যানোভার, ব্যাভেরিয়া, ব্যাডেন প্রভৃতি অঞ্চলে গণ আন্দোলন শুরু হলো। কার বিরুদ্ধে গণ আন্দোলন? এই অঞ্চলগুলোকে, জার্মানির এই অঞ্চলগুলোকে অস্ট্রিয়া দখল করে রেখেছিল। এই অস্ট্রিয়ার শাসকের বিরুদ্ধে প্রাশিয়া, স্যাক্সনি, হ্যানোভার, ব্যাভেরিয়া, ব্যাডেন প্রভৃতি অঞ্চলের মানুষরা বিদ্রোহ করেছিল। আবার এই অস্ট্রিয়ায় ইতালির পার্মা, মডেনা, টাস্কেনি, সিসিলি, নেপলস, মিলান, ভেনিস এইসব অঞ্চলগুলো দখল করে রেখেছিল। রোমে ছিল ক্যাথলিক চার্চের বা পোপের শাসন। তার বিরুদ্ধেও বিদ্রোহ হয়েছিল ইতালিতে। ইতালির মানুষজন গণতন্ত্রের দাবিতে বিদ্রোহ করেছিলেন। আবার হাঙ্গেরিতে, সেখানেও অস্ট্রিয়া হাঙ্গেরিকে নিজেদের কুক্ষিগত করে রেখেছিল। হাঙ্গেরিতেও লুই কোসুথের নেতৃত্বে মুক্তি সংগ্রাম শুরু হয়েছিল। আর অস্ট্রিয়া, খোদ মেটার্নিকের দেশ, সেই অস্ট্রিয়াতেও বিদ্রোহের ঢেউ লাগে। অস্ট্রিয়ার মানুষজন গণতন্ত্রের দাবিতে বিদ্রোহ শুরু করে।
ফলে মেটার্নিখ বিদ্রোহের চাপে ভয়ে ইংল্যান্ডে পালিয়ে যান। এইভাবে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে অস্ট্রিয়ায় মেটার্নিখ তন্ত্রের পতন হয়। তাহলে আমরা আজকে দুটো প্রশ্ন আলোচনা করলাম, জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব। প্রধানত ফেব্রুয়ারি বিপ্লবটা তোরা অত্যন্ত গুরুত্ব দিয়ে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ এবং ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব বা গুরুত্ব এটা তোরা পড়বি। আর জুলাই বিপ্লবটাও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বি। আজকে এই দুটোই আলোচনা করা হলো।